এক্স্যাক্টলি কয়টা বাজে টাইমটা? 6:30। তো টাইম ধরে ছাড়বে। কিছু না, হেল্পারই করবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করি দেশের এই পরিস্থিতিতে আপনারা এখনও নিরাপদ ও সুস্থ আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালোই রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমার আজকের ভিডিওর বিষয় বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন নৌযান প্যাডেল স্টিমার। বর্তমানে যাত্রী হিসেবে এই প্যাডেল স্টিমারে ভ্রমণের সুযোগটি আর উপভোগ করা যাবে না, তাই এই স্বকীয় ভ্রমণের ভার্চুয়াল অভিজ্ঞতা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। 2019 সালের 12 অক্টোবর মাত্র 8 জনের একটি ছোট দলের সদস্য হিসেবে আমার বহুদিনের এই ইচ্ছেটা পূরণ করার সুযোগ পাই। ঢাকার সদরঘাট এলাকার পার্শ্ববর্তী বাদামতলী ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হয় একেবারে কাঁটায় কাঁটায় সন্ধ্যা 6:30টায়, আর ঠিক 20 ঘন্টার একটু পরে দুপুর 3টায় আমরা পৌঁছে যাই বাগেরহাটের মোরেলগঞ্জে। আমি এখন যে স্থানটি দেখাচ্ছি সেটা প্যাডেল স্টিমারের একেবারে নিচতলা। এখানে যাত্রীদের জন্য কোনো আসন বা থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে মূলত ইঞ্জিন রুম, প্রথম শ্রেণীর রান্নাঘর ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংরক্ষণের স্থান, স্টিমারে কর্মরত কর্মীদের থাকার স্থান এবং যাত্রী উঠানামা করার জন্য দুই দিকে 2টি প্রবেশপথ রয়েছে। বিভিন্ন ধরনের ভারী মালপত্র এই নিচতলায় রাখা হয়, যেমন আসবাবপত্র, যেটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর আগ পর্যন্ত এখানে স্টোর করা হয়। যেমন এখানে যে আসবাবগুলো দেখছেন, এরকম ওই স্টিমারে ওই দিন অনেকগুলো আসবাবপত্র ছিল, যেগুলো বরিশাল টার্মিনালে পৌঁছানোর পরে বেশ লম্বা সময়ের যাবৎ বিরতি দিয়ে নামানো হয়। তবে ওই বিরতি কিন্তু যাত্রার সময়ের মধ্যেই বিবেচনা করা আছে, মানে এর জন্য এক্সট্রা কোনো সময় লাগেনি, সময়ের কোনো হেরফেরও হয়নি। আর যেমনটা দেখলেন, ওই দিন ছিল পূর্ণিমা। পুরো রাতটাই আমি প্রথম শ্রেণীর ব্যালকনিতে চাদর বিছিয়ে চাঁদের আলো আর নদীর বাতাস উপভোগ করতে করতে এবং গান শুনতে শুনতে গল্প করতে করতে পার করি, যার কিছু নমুনা একটু পরেই দেখতে পাবেন। আর এটা হলো এই প্যাডেল স্টিমারের ইঞ্জিন রুম, যা সেই ব্রিটিশ আমলে তৈরি এবং কয়েক বছর আগে যখন রকেট সার্ভিস বন্ধ হয়ে যায় তার আগ পর্যন্তই এই ইঞ্জিনগুলি ব্যবহার করা হতো। এই যে অর্ধ সূর্যাকার অংশটুকু দেখছেন, এটাই এই স্টিমারের প্যাডেল, যা ইঞ্জিন রুমের এই ঘূর্ণায়মান মোটরের সাহায্যেই চালানো হয়। এই ইঞ্জিন রুমটা নিজেই একটা ঐতিহ্য বললেও খুব একটা ভুল বলা হবে না আসলে। স্টিমারের নিচতলায় যাত্রীদের থাকার বা বসার সেরকম ব্যবস্থা না থাকলেও অনেকেই কিন্তু এখানে দিব্যি আড্ডা দিয়ে বেড়ান, যেমনটা দেখছেন অলরেডি। আর এখানটাতে আমি আগেই বলেছি যে যাত্রীদের থাকার জন্য কোনো ব্যবস্থা নেই, কিন্তু কর্মীদের থাকার রুম আছে। বিভিন্ন শ্রেণীর 3টা শ্রেণী আছে, আমি ডিটেলস পরে বলছি। তো বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের থাকার রুম আছে এখানে, যেগুলো এখানে অবৈধভাবে যাত্রীদেরকে থাকার জন্য ভাড়া দেওয়া হয়, যেটা এই যে এখানে দেখতে পাচ্ছেন। আর এটা অবভিয়াসলি অবৈধ যেহেতু বলেছি, নিয়ম বহির্ভূতই, বাট কিছুই করার নেই। মাঝে মাঝে যাত্রীর ভিড় এতই বেশি হয়ে যায় যে এগুলো আসলে কাজে লেগে যায়, যেটা আমরা আমাদের সদরঘাট থেকে যে লঞ্চগুলো ব্যবহার করি সেখানেও প্রায়ই দেখতে পাই।
সাধারণ যাত্রীদের পাশাপাশি ভ্রমণ পিপাসু মানুষদের কাছে এই প্যাডেল স্টিমারের অনেক বেশি আকর্ষণের একটা কারণ ছিল এখানকার কেতাদুরস্ত ইংরেজ সংস্কৃতির সেবা শুশ্রূষা এবং খাবার দাবার সার্ভ করার যে নিয়মটা। নিচতলার এই আরেকটি বড় আকর্ষণ হলো প্রথম শ্রেণীর এই রান্নাঘরটি, যেখানে খড়ির চুলা রান্না করা হয় এবং এই প্রথম শ্রেণীর খাবারগুলোই আসলে ওই বিদেশি কায়দায় সার্ভ করা হয়ে থাকে। ভিডিও করার সময় এখানে আমাদের ডিনার তৈরি হচ্ছিল দিন রাতে, যেটা আগে থেকে অবশ্যই অর্ডার করতে হবে। এবারে প্যাডেল স্টিমারের ইতিহাস এবং রকেট সার্ভিস সম্পর্কে জানিয়ে দিই। ডেসক্রিপশন বক্সে আমার লেখা একটি আর্টিকেল, বাংলায় লেখা একটি আর্টিকেলের লিঙ্ক শেয়ার করেছি। যারা বিস্তারিত জানতে ভালোবাসেন তারা অবশ্যই আর্টিকেলটা একবার পড়ে দেখবেন। 1929 সালে বাংলাদেশে প্রথম প্যাডেল স্টিমার আসে। 1929 সালে দুইটি আসে, প্যাডেল স্টিমার পিএস মাহসুদ অস্ট্রিচ আসে 1929-এ, এরপর 1937-এ আসে পিএস ল্যাপচা এবং সর্বশেষ 1948 সালে আসে পিএস টার্ন, যেটা আমি এখন দেখাচ্ছি আপনাদের। পিএস এর মানে হচ্ছে প্যাডেল স্টিমার। এই সার্ভিস বাংলাদেশের বিআইডব্লিউটিসির আন্ডারে পরিচালিত রকেট সার্ভিসের তত্ত্বাবধানেই প্রায় বছর 3 আগে যখন পুরোটাই বন্ধ করে দেওয়া হয় ততদিন পর্যন্ত চলতো, এবং আগে থেকে বুকিং না করলে এখানে কখনোই সিট পাওয়া যেত না, মানে ক্যাবিন পাওয়া যেত না। শুরুর দিকে এই স্টিমারটি প্রকৃত অর্থেই স্টিমার ছিল, অর্থাৎ স্টিম বা বাষ্পচালিত ইঞ্জিন দ্বারা এটি চালিত করা হতো। কিন্তু 1995 সাল থেকে এখানে ডিজেলের ব্যবহার শুরু হয়। 2018 সাল পর্যন্ত এই যাত্রাটি ঢাকা থেকে মংলা পর্যন্ত মোট 27 ঘন্টার ছিল, কিন্তু ইঞ্জিন দুর্বল হয়ে পড়ায় অলরেডি 2-3টা স্টিমার বাতিল হয়ে যায় 2018 সাল নাগাদ, এবং 2018 সাল থেকে 27 ঘন্টার জার্নিটি 7 ঘন্টা কমিয়ে মোরেলগঞ্জ পর্যন্ত করা হয়। আর এই 350 কিলোমিটারের যাত্রায় নদীপথের গাবখান চ্যানেল সহ অসংখ্য নদী যেমন চোখে পড়ে, তেমনি পড়ে প্রকৃতি ও জনজীবনের বেশ কিছু বৈচিত্র্য, যা দেখার পরে একজন যাত্রীর যে অভিজ্ঞতা হয় তা অমূল্য। ভ্রমণ পিপাসুদের জন্য তো বলাই বাহুল্য। এই প্যাডেল স্টিমারে অলরেডি দেখেছেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3 শ্রেণীর যাত্রী পরিবহন ব্যবস্থা রয়েছে। এটা দ্বিতীয় শ্রেণী ছিল। তৃতীয় শ্রেণী হলো মূলত ডেক, যা দেখছেন, তবে ডেকের আসল ভিড় দেখা যাবে প্রথম টার্মিনাল অর্থাৎ চাঁদপুরে পৌঁছানোর পরে। আর আমরা 2টি ক্যাবিন নিয়েছিলাম প্রথম শ্রেণীতে। বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চল সহ চাঁদপুর ও বরিশালের মতো প্রধান নদীবন্দরেও এই প্যাডেল স্টিমার উল্লেখযোগ্য ভূমিকা পালন করত। বেশিরভাগ যাত্রী ডেকে যাতায়াত করত এবং ক্যাবিনের যাত্রী মানে মূলত ছিল ভ্রমণ পিপাসু মানুষ বা সরকারি কর্মকর্তাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন। আবার ভ্রমণ পিপাসুদের মধ্যেও বেশিরভাগ ছিল বিদেশি, যারা মোটামুটি মাস 2 থেকে 3 মাস আগে পর্যন্ত কনফার্ম করে তাদের সিটটা নিশ্চিত করে রাখতো। আমাদেরকেও বেশ আগে থেকেই বুকিং করতে হয়েছিল, আদারওয়াইজ এই ক্যাবিনটা পাওয়া যায় না। মানে ডেকের সাথে খুব একটা পার্থক্য নাই। আর আমরা যারা এই পথে যাতায়াত করতে চাই, অবশ্যই ঢাকা থেকে বাগেরহাট পর্যন্ত নিশ্চয়ই 20 ঘন্টায় আমরা জার্নি করবো না। সো প্যাডেল স্টিমারের স্পেশালিটি ছিল ক্যাবিনের সার্ভিসটা এনজয় করা, যেটার জন্য অবভিয়াসলি আগে থেকে বুকিং করে অথবা যদি আপনার কোনো কন্ট্যাক্ট থাকে সেটার মাধ্যমে সিটটা নিশ্চিত করতে হতো। যেরকমটা বলেছি যে এখানকার মূল আকর্ষণ ছিল যে ঐতিহ্যবাহী সেবা শুশ্রূষা, যেটা শুশ্রূষা আসলে বলা যায় না, মানে ওই ইংরেজ কেতাদুরস্ত ইংরেজ সংস্কৃতির সেবাটা উপভোগ করার জন্য মানুষ এখানে যেত, যেটা প্রথম শ্রেণীর ক্যাবিনেই উপলব্ধ ছিল। আর প্রথম শ্রেণীর ক্যাবিনের ভাড়া জনপ্রতি 3500 থেকে 3800 টাকা পর্যন্ত হতো। ভালো কথা, এখন প্যাডেল স্টিমারে যাতায়াত করা যাবে না, কিন্তু একটু খোঁজ নিলে জানতে পারবেন যে কিছু কিছু জায়গায় প্যাডেল স্টিমারগুলোকে দেখার ব্যবস্থা করা আছে, যে ব্যাপারে আমি এখানে কিছু বলছি না। যাদের আগ্রহ আছে কাইন্ডলি একটু তথ্য নিয়ে নেবেন।
আমি মাত্র প্রথম শ্রেণীর দিকটা ঘুরে আসলাম, যেটা এখানে দেখাইনি কারণ মেঘে ঢাকা যাদের কারণে তখন এখানে কিছু দেখা যাচ্ছিল না। আর এটা আমাদের দ্বিতীয় ক্যাবিন, বেডের কোনায় বসা ওই মেয়েটি যে আমি, আশা করি বুঝতে পারছেন। আর এরকমটাই ছিল মধ্যরাতের ব্যালকনির দৃশ্য। রাত 3টা পর্যন্ত আমাদের চা পর্ব এক নাগারেই চলছিল। আর ডিনার ছিল খিচুড়ি আর মুরগির ভুনা। বলে রাখি, যদিও আপনাকে খেতে যাবেন না, খাবারের স্বাদ মোটেও ভালো ছিল না, কারণ খাবারগুলো খুব ফ্রোজেন ছিল। মুরগিটা বেশ লম্বা সময় যে ফ্রোজেন করা ছিল এটা বুঝে কিন্তু বানানোর কোনো ঘাটতি আর এরকম করতে করতে আমরা পৌঁছে যাই চাঁদপুরে। এটা দেখলেন যে চাঁদপুরের যে ভিড়টা, এখনও যাত্রী ঢুকছে স্টিমারে। আর আমি আছি যেখানটা, এটা হচ্ছে ছাদে, ফার্স্ট ক্লাস এসি ক্যাবিনের ছাদে, যেখানে যাওয়া আসলে নিষেধ, কিন্তু আমাদেরকে যেটা নিষেধ করা হয় আমরা কেন যেন সেটাই বেশি করতে পছন্দ করি। আমি দিনের বেলাতেও আবার গিয়েছিলাম ছবি তোলার জন্য। কথিত দশা সঙ্গীত শিল্পী, স্বগুণে মহিমা। তার মধ্যে এই গানগুলো হলো প্রতুল মুখোপাধ্যায়ের গান, যে আমি বাংলার গান গাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি লিখছে। এই গানের গীতিকার, সুরকার, শিল্পী বাবুজুজ্জামান বাবু যেটা গাইছে তার সুরটা চেঞ্জ করে দিয়ে প্রতুলার বাংলার গান গাইটা সিনেমার গান। এটাই তো কইলাম, এটা মধ্যে হুমায়ুন চলতেছে, এক চিন্তা করতেছে। আগে কেহ করে যেতে যে হবে, জমি জমা বাড়ি গাড়ি সময় হলে চলে যাব। আগেই বলেছি যে বরিশালে লম্বা সময় যাবৎ বিরতি দিয়ে ফার্নিচার নামানো হয়। এই সময় আমাদের দলের কয়েকজন তো রীতিমতো ফার্স্ট ব্রেকফাস্ট করতে চলে যায়। তো তারপরে যখন সূর্যোদয় হয়ে গেলে এরপরে বরিশাল থেকে আমরা আস্তে আস্তে আবার রওনা হই। কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট সার্ভ করা হয়, যেটা ছিল ব্রেড, জ্যাম, জেলি, বাটার, ফ্রুটস। তারপরে অবভিয়াসলি সেই বিখ্যাত ফিশ অ্যান্ড চিপসও আমরা এনজয় করি। আর এরই মধ্যে আমাদের স্টিমার ঢুকে পড়ে বরিশাল হয়ে ঝালকাঠির পথে, নদী পথে অ্যাকচুয়ালি, যেখানে গাবখান চ্যানেলটাও এর ভিতরেই ছিল। যদিও আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে আমরা ঠিক কখন গাবখান চ্যানেলে ছিলাম, বাট এটার যে অপরূপ সৌন্দর্য, এটা কখনোই কোনো ক্যামেরায় ধরা সম্ভব না। সীমিত একটা ভিডিওর মধ্যে তো অবভিয়াসলি তুলে ধরা পসিবল না। যদি আপনাদের কারো কখনো ইচ্ছা হয় তাহলে নদীপথে এই গাবখান চ্যানেলটা একবার অবশ্যই দেখে আসবেন, নাহলে গ্রাম বাংলার কি সৌন্দর্য মিস করছেন এটা কখনো জানতে পারবেন না। এদিকে গাবখান চ্যানেল পার করা অবস্থায় আমাদের অন্যান্য কার্যক্রম কিন্তু ভিতরে চলতেই থাকে। যেমন আমরা সময় মতো লাঞ্চ করে নিই, আর লাঞ্চের পরে আমি আবারও চলে যাই সেই এসি ক্যাবিনের রুফটপে কিছু ছবি তোলার জন্য, হুইচ ইজ মাস্ট। এবং একটা পর্যায়ে আমরা পৌঁছে যাই 3টার দিকে মোরেলগঞ্জ ঘাটে, বাগেরহাটের। আর সেখান থেকে শুরু হয় আবার একটু ডিফারেন্ট যাত্রা, যেখানে কোনো অ্যাডভেঞ্চারের কমতি ছিল না। আমরা মোরেলগঞ্জ থেকে একটা ভ্যানে করে বেশ খানিকটা পথ মোরেলগঞ্জের ভিতর দিয়ে পার হয়ে আসি। এসে ওখানকার স্থানীয় একটা বাজার থেকে মিষ্টি খাই।
যে মিষ্টির স্বাদ মনে হয় যেন এখনও আমার মুখে লেগে আছে, এবং আমরা সেই মিষ্টি রাতে খাওয়ার জন্য সাথে করে নিয়েও যাই। মিষ্টি খেয়ে তারপরে আবার ভ্যানে করে আমাদের যাত্রা চলতে থাকে একটা নদীর ঘাট পর্যন্ত, যে নদীর ঘাটে 10 টাকা মনে হয় ছিল পার পার্সন দিয়ে আমরা নদীটুকু পার হই। এরপরে ওখান থেকে কিছু দূর হেঁটে গিয়ে আমরা একটা বাজারের মতো এলাকায় যাই, যেখানে বেশ কিছু বাস দাঁড়িয়েছিল আমাদেরকে সরাসরি বাগেরহাট নিয়ে যাওয়ার জন্য। সো আমরা 8 জন মিলে তৎক্ষণাৎ একটা বাস যেটা সেই মুহূর্তেই ছাড়বে ওটাতে উঠে পড়ি, কারণ আমাদের পরবর্তী গন্তব্য ছিল বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, আর সেখানে পৌঁছানোর জন্য আমরা ভীষণ লেট হয়ে গিয়েছিলাম। সো আমার পরনের পোশাক ওয়েস্টার্ন ছিল, যেটা পরে মসজিদে যাওয়া যেত না, এই কারণে যে হাঁটুর কাছে কিছুটা অংশ ডিস্ট্রেস ছিল। সো ওইখানে আরেকটা অদ্ভুত অভিজ্ঞতা হয়। নেমে তাড়াহুড়া করে, মানে একদিকে আমাদের দলের কয়েকজন যায় টিকিট কাটতে, আর আমি তাড়াহুড়া করে ব্যাগ থেকে এই কুর্তিটা বের করে পরে নিই, সো ওদের মসজিদে আমাকে ঢোকার অনুমতি দেওয়া হয়। বাট বিফোর দ্যাট আই অ্যাকচুয়ালি এনশিওরড যে আমার আরেকটা ইচ্ছা বাসের হেল্পারগিরি করা। অ্যাকচুয়ালি স্ক্র্যাচ দ্যাট হেল্পারগিরি ছিল না, এটা খুব আমার ইচ্ছা ছিল যে বাসের সামনে বাস চলা অবস্থায় এই জায়গায় দাঁড়ালে কেমন লাগে, সো সেটাও এক্সপিরিয়েন্স করে নিই। অ্যান্ড এই যাত্রাটাও খুব সংক্ষিপ্ত হলেও আমরা মোটামুটি মানে কোনোভাবে সময় মতো বাগেরহাট শহরে পৌঁছাই। সেখান থেকে একটা অটো নিয়ে এরপরে আবার যেতে হয় 60 গম্বুজ মসজিদ। তো আমরা 60 গম্বুজ মসজিদে আমাদের ভাগ্য ভালো যে বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা ওখানে পৌঁছাতে পারি। ভিডিও আমি এখানে শেয়ার করছি না, কারণ এটা ওই গল্প না। 60 গম্বুজ মসজিদ দেখার পরে আমরা চলে যাই খান জাহান আলীর মাজার ঘুরে দেখতে, সেটার ভিডিও আমি আজকে এখানে শেয়ার করব না। আর আমাদের রাতের প্ল্যান ছিল আরও একটু দূরে, অর্থাৎ শরণখোলাতে একদম সুন্দরবনের অপোজিটে আমাদের দলের একজনের একটা মাছ ধরার ট্রলার ছিল, সেই ট্রলারে আমরা রাত কাটাই, ওখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করি। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।